প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে একাদশ দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আহ, গুরুত্বপূর্ণ দেখে এমসিকিউ সলভ করব। আজকে হচ্ছে প্রথম পর্ব। এইরকম আমি প্রায় কয়েকটা পর্ব বানাবো, যেটার মধ্যে তোমার প্রায় 400-র মতো এমসিকিউ, 300 থেকে 400-র মতো গুরুত্বপূর্ণ দেখে যেগুলো পরীক্ষায় আসবে, এই এমসিকিউ গুলো আমি সলভ করে দিব। আর তোমাদের আসলে এটা ভেবে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে এখানে মিল আছে, তোমার গাইডের সাথে মিল নেই। কারণ এখানে আমি যে যে এমসিকিউ গুলা দেখাবো, এগুলা ম্যাক্সিমামই কিন্তু ম্যাথমেটিক্যাল রিলেটেড থাকবে। তো তুমি যদি বই থেকে পড়ো, তাহলে কিন্তু যেটা হবে, তুমি ম্যাথমেটিক্যাল টার্ম গুলা অনেক সময় মুখস্থ করে ফেলবা, আর পরীক্ষায় আসলে মনেও থাকবে না, আর বুঝে দিতেও পারবা না। তো এই ভিডিওটা যদি তুমি দেখো, তোমার বইয়ের সাথে মিল না থাকে, না থাকুক, দরকার নাই, বা তোমার খাতায় লেখারও প্রয়োজন নাই, বা এগুলা যে তুমি নোট করে রাখবা এতগুলা, এগুলো প্রয়োজন নাই। তুমি যদি দেখো ভিডিওটা 4-5 বার, আমি যেভাবে বুঝিয়ে দিব, এভাবে যদি দেখো তুমি 4-5 বার, তাহলে কিন্তু তোমার শিখা হয়ে যাবে। আর পরীক্ষার আগে আহ 1 বা 2 বার টোটাল ভিডিওটা দেখে যাবা, তাহলে কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কারণ তুমি যদি পড়ো, তাইলে শুধু পড়বা, আর আমি এখানে বুঝিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে। ঠিক আছে, তাইলে তোমাদের এখানে দেখাও হচ্ছে, বোঝাও হচ্ছে, দুইটাই হচ্ছে। তো আমরা শুরু করে দেই আজকের যে ক্লাস সেটা। দেখো, প্রথমে যেটা দেয়া আছে, শুরু করতেছি আমরা। ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ হচ্ছে এ ট্যাগ। এ মানে হচ্ছে এই যে এ ট্যাগ দেয়া আছে, সেটা হচ্ছে লিংক করার ট্যাগ। এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ধরো তোমাকে গুগলের লিংক করার জন্য বললো, তাইলে তুমি কি লিখবা? এ href সমান www.google.com দিয়ে গুগল দিয়ে এ ট্যাগ বন্ধ করবা। ঠিক আছে, তাহলে এই এই হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে কি? এ ট্যাগ। এই হচ্ছে এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ, আর এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। তো এখানে যে বলছে যে ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? লিংক করার ট্যাগ কোনটা? এ ট্যাগ। এ ট্যাগ হচ্ছে লিংক করার ট্যাগ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, হাইপারলিংক ব্যবহার করার ফলে ওয়েব পেজে কি কি হবে? হাইপারলিংক ব্যবহার করার ফলে, ধরো আমরা যে ফেসবুক ব্যবহার করি, ঠিক আছে, ফেসবুক ব্যবহার করার ফলে কি হয়? ফেসবুক ব্যবহার করার ফলে অনেক সময় লিংক আসে না ফেসবুকের মধ্যে, যে আজকে যেমন একটা আমরা মহিষের খবর দেখতেছি, যে মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে। তো এটার মধ্যে ক্লিক করলে দেখা যায় যে কালবেলা ওয়েবসাইটে নিয়ে যায়। তারপরে খেলার খবরে ক্লিক করলে অন্য কোনো খেলার খবরে নিয়ে যায়, ইউটিউবে নিয়ে যায়। তো তাহলে কি হয়? ফেসবুকটা আরো তথ্যবহুল করে ফেলতেছে না এই লিঙ্কটা সংযুক্ত করার ফলে? তো ঠিক কিভাবে হাইপারলিংক ব্যবহার করার ফলে কি হয়? তথ্যবহুল হয়ে ওঠে। ঠিক আছে, এই যে ফেসবুকের কোনো একটা লিঙ্ক যখন সংযুক্ত করবে, তখন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে অন্য একটা সংবাদপত্রের ওয়েবসাইট বা ইউটিউবের ওয়েবসাইট, অন্য একটা ওয়েবসাইটে যাওয়া যায়। তার মানে এটা আরো তথ্যবহুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব কথা হয়তো ফেসবুকের মধ্যে ফুটিয়ে তোলা যায় না, কিন্তু ওই যে ভিডিওর লিংক দিয়ে দিলে, ক্লিক করে ভিডিও যদি তুমি দেখে ফেলো, তাইলে এটা আরো সহজভাবে তোমার কাছে উপস্থাপন হয়ে যায় আর কি। তখন এটা আরো বেশি তথ্যবহুল হয়ে যায়। তো তথ্যবহুল হয়ে ওঠে এবং শ্রম সাশ্রয়ী হয়। এই যে ক নাম্বার হচ্ছে উত্তর। শ্রম সাশ্রয়ী হয় বলতে, ধরো ওই যে ফেসবুকের মধ্যে যদি একটা লিংক দেয়া থাকে, এই যে মহিষটার খবর, যেটা তোমরা জানো যে কুরবানি ঈদে এই ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ নিউজ বের হয়েছে। তো এটা তুমি তোমার ফেসবুকে যদি শেয়ার করো, তাইলে এত কিছু লেখার প্রয়োজন নাই। তুমি যদি জাস্ট একটা সংবাদপত্রের লিংকটা শেয়ার করে দাও, যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জানতে বিস্তারিত এখানে দেখুন, ক্লিক করে, তাইলে এটাতে ক্লিক করলে কিন্তু বিস্তারিত এই মহিষ সম্পর্কে সবকিছু তোমার সামনে চলে আসবে। ঠিক আছে, তাইলে তোমার শ্রম সাশ্রয় ঘটতেছে, তোমার মানে লেখা লাগতেছে না সবকিছু। তো এই লিংকটা শুধু তোমার ফেসবুকে দিয়ে দিলে, এই লিংকের মধ্যে ক্লিক করেই মানুষ সব দেখতে পাচ্ছে। এই হচ্ছে বিষয়। তাইলে তথ্যবহুল হয়ে উঠে, পাশাপাশি শ্রম সাশ্রয়ী হয়। তারপরে পরবর্তীটা দেখি। 3 নাম্বার যেটা বলছে যে আহ, কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ওয়েবসাইটের ক্ষেত্রে কি করা হয়? ডোমেইন নেম ব্যবহার করা হয়। যেমন ধরো, আমি যদি এখানে লিখি যে www.
বাটা, ধরো বাটা কোম্পানি লিখলাম, BATA bata.com। তাইলে এই এই যে এই একটা ওয়েবসাইট www.bata.com, ঠিক আছে? তো .bd.com যাই হবে। তো এখানে এই যে নামটা, এটা হচ্ছে ডোমেইন। এই টোটালটা হচ্ছে একটা ওয়েবসাইট, মানে বাটার একটা ওয়েবসাইট, বাটা যে জুতার কোম্পানি, এটার একটা ওয়েবসাইট। আর এর মধ্যে এই যে এটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন ছিল যে কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়, ওয়েবসাইটের মধ্যে ডোমেইন নেম ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? ওয়েবসাইটের ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়। তো 4 নাম্বার, এই যে দেখো আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি, তুমি বই থেকে পড়লে কিন্তু শুধু মুখস্থ করে ফেললা, বুঝতে পারলা না। তো ঠিক তদ্রুপভাবে তুমি যদি 3-4 বার ভিডিওটা দেখো, তাহলে কিন্তু মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে। আর ভিডিওটা সংরক্ষণ করে রেখে দিলা, লিঙ্কটা শেয়ার করে তোমার ফেসবুকে শেয়ার করে রেখে দিলা, পরীক্ষার আগেও 1-2 বার দেখে নিলা, তাইলে কিন্তু মুখস্থ হয়ে গেল। ঠিক আছে? বই থেকে পড়লে শুধু মুখস্থ করবা, আর এখান থেকে যদি দেখো, তাইলে তোমার মুখস্থ হলো, বুঝলাও বিষয়টা, আর বুঝলে এটা চিরস্থায়ী ভাবে ব্রেইনে থেকে যাবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বারটা, এখানে একটা ট্যাগ দিচ্ছে HTML বডি, তারপরে পি ট্যাগ। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর বি মানে হচ্ছে বোল্ড ট্যাগ। মানে কোনো একটা লেখাকে খুব বেশি মোটা করার জন্য বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়। তারপরে ফার্স্ট প্রোগ্রাম দিয়ে এই যে বি ট্যাগ শুরু করেছে, এই বি ট্যাগটা এখানে বন্ধ করলো, আর এই যে পি ট্যাগ শুরু করলো, এই পি ট্যাগটা এখানে বন্ধ করলো, ঠিক আছে? পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, বি মানে বোল্ড ট্যাগ। তারপরে এই যে প্যারাগ্রাফ বোল্ড, এটা হচ্ছে টেক্সটকে ডিজাইন করার জন্য, এই যে লেখা, এগুলাকে টেক্সট বলা হয়, এই টেক্সটকে ডিজাইন করার জন্য এগুলা ব্যবহার করা হয়। এই যে এই লেখাকে মোটা করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়, ঠিক আছে? আর পি হচ্ছে সাধারণ ট্যাগ, যে কোনো সাধারণ লেখার মধ্যে ব্যবহার করা হয়। তো টেক্সটকে যেহেতু ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়, সুতরাং এই ট্যাগগুলাকে টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলা হয়। ঠিক আছে? টেক্সট মানে লেখা, আর লেখাকে ফরম্যাট করার জন্য, মানে ফরম্যাট হচ্ছে ডিজাইন, ডিজাইন করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয়, এগুলাকে বলে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। সুতরাং এই পি ট্যাগ, বি ট্যাগ, এগুলাকে বলে টেক্সট ফরম্যাটিং, মানে টেক্সট ডিজাইন করার ট্যাগ, ঠিক আছে? আর এখানে একটা ট্যাগ দেয়া আছে এ, তারপরে এইচরেফ, এইচরেফ টেস্ট ডট এইচটিএমএল, তারপরে টেস্ট ওয়েবসাইট, মানে টেস্টের একটা ওয়েবসাইটের লিংক এখানে দেয়া আছে, বডি এইচটিএমএল। এখন কুটটিতে ব্যবহৃত ট্যাগগুলো হলো, কি দিছে, ক নাম্বার হচ্ছে উত্তর, ফরম্যাটিং এবং হাইপারলিংক। ফরম্যাটিং মানে এই টেক্সটকে, আমি যেটা বলছিলাম, টেক্সটকে ডিজাইন করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, এটাকে বলে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তাইলে ফরম্যাটিং ব্যবহার করা হয়েছে, এবং কি হাইপারলিংক, এই যে এখানে লিংক স্থাপন করা হয়েছে এইচরেফ দিয়ে, যেটা হয় এটাকে বলে হাইপারলিংক আর কি। আর এখানে এইটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর এই এইচরেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, ঠিক আছে? আর এই টোটালটাকে বলা হয় হাইপারলিংক, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে আমরা যাই যে 5 নাম্বারে আসি। 5 নাম্বার, 5 নাম্বারে যেটা বললো যে এইচটিএমএল কোড পি দিছে, তারপরে এইচ, তারপরে সুব ট্যাগ টু, সুব ও। আচ্ছা, এইটা যেটা লিখছে, আমি এটা এখানে লিখে দেখাই। প্রথমে লিখছে পি ট্যাগ, তারপরে লিখছে যে এইচ, তারপরে সুব, তারপরে টু, তারপরে সুব ট্যাগ বন্ধ করেছে, আর এখানে ও, আর তারপরে হচ্ছে পি ট্যাগ বন্ধ, ঠিক আছে? পি ট্যাগ বন্ধ। তো এই যে দেখো, প্যারাগ্রাফ ট্যাগ এই শুরু করেছে, আর এই প্যারাগ্রাফ ট্যাগ বন্ধ করেছে। আর এই যে মাঝখানে দেয়া আছে সুব ট্যাগ, ঠিক আছে? সুব ট্যাগের কাজ হচ্ছে লেখাকে উপরে তুলে দেয়া। তাইলে পি মানে নরমাল ট্যাগ, যে কোনো লেখার ক্ষেত্রে পি ট্যাগ ব্যবহার করা যায়। তো প্রথমে এইচ আসলো, এটার যে আউটপুট আসবে প্রথমে এইচ। আর সুব ট্যাগ শুরু, সুব ট্যাগ শেষের ভিতর যদি আমরা কোনো কিছু লিখি, তাইলে এই লেখাটা উপরে চলে যায়। সুব ট্যাগের পূর্ণরূপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুব ট্যাগের পূর্ণরূপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট, SUPERSCRIPT, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুব ট্যাগের পূর্ণরূপ কি? সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তাইলে সুব ট্যাগ শুরু, সুব ট্যাগ শেষের ভিতর টু আছে, তার মানে টুটা উপরে চলে যাবে, আর তারপরে আছে ও, ঠিক আছে? এইচ এবং ও স্বাভাবিক অবস্থায় থাকবে, আর এই যে টু, সুব ট্যাগ শুরু, সুব ট্যাগ শেষের ভিতর যে টুটা আছে, সেই টুটা কি করে হয়ে যাবে? উপরে উঠে যাবে। তাইলে H2O, এই হচ্ছে উত্তর এটার, যে আহ
HTML কোড পি দিয়ে এইচ সুবটেক্সট শুরু শেষের ভিতর টু, তারপরে ও, তারপরে পি ট্যাগ বন্ধ। এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে গ নাম্বার, H2O। ঠিক আছে, H2O হচ্ছে এর ফলাফল। এই যে দেখো H2O যেটা আমরা করেছিলাম এটাই হচ্ছে ফলাফল। আচ্ছা, এখন যেটা করব 6 নম্বরে আসি। 6 নম্বরে যেটা বলছে যে ওয়েব পেজে 640 × 480 পিক্সেলের ম্যাপ ডট জেপিজি ইমেজটি যুক্ত করার জন্য IMG ম্যাপ ডট জেপিজি এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে? অর্থাৎ এটা পড়তে একটু একটু কঠিন মনে হচ্ছে, তবে এটার ক্ষেত্রে মানে সহজে আমি যদি বুঝিয়ে বলি যে ইমেজ এসআরসি ম্যাপ ডট জেপিজি একটা ছবি সংযুক্ত ওয়েবসাইটে একটা ছবি সংযুক্ত করার কোড। এই ছবির পাশে এইভাবে যদি দেয়া থাকে, এই যে দুইটা সংখ্যা গুণ মাঝখানে গুণ চিহ্ন দিয়ে যদি দেয়া থাকে, তাইলে প্রথমটা হচ্ছে প্রস্থ, পরেরটা হচ্ছে উচ্চতা। একটা ছবির পাশে যদি এইরকম করে দেয়া থাকে, তাইলে প্রথমটা হচ্ছে প্রস্থ মানে উইড, আর পরেরটা হচ্ছে উচ্চতা মানে হাইট। ঠিক আছে, তাই বলছে যে কোন নির্দেশনা যুক্ত হবে, কোনটা যুক্ত হবে? ওই প্রথমটা হবে, প্রথমটা হচ্ছে উইড, এর পরেরটা হচ্ছে হাইট। ওই যে প্রথমটা এটাকে ধরবা উইড, আর পরেরটা কি হাইট। এটা সব সময় এটা মনে রাখবা, প্রথমটা হচ্ছে প্রস্থ, পরেরটা হচ্ছে উচ্চতা। এই যে প্রস্থ আর পরেরটা কি উচ্চতা। এই ক হচ্ছে উত্তর, এই যে ক হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তারপরে দেখো সারিকা তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করলো, এর ফলে তার ওয়েব পেজটি আরো দৃষ্টিনন্দন হলো। আবার পড়ি, সারিকা তৈরিকৃত ওয়েব পেজটি একটি নতুন ছবি সংযুক্ত করলো। একটা ওয়েব পেজের মধ্যে সারিকায় কি করেছে? একটা ছবি সংযুক্ত করলো। ঠিক আছে, তার ওয়েব পেজটি আরো দৃষ্টিনন্দন হলো এই ছবি সংযুক্ত করার ফলে। নিচের কোন ট্যাগের সাথে সারিকার তৈরিকৃত ট্যাগের মিল আছে? তো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। এখানে HTML আছে, বিআর আছে, বডি আছে, প্রি আছে। ঠিক আছে, তো সারিকায় কি করছে? একটা ছবি সংযুক্ত করছে, একটা ছবি সংযুক্ত করলো। তাইলে ছবি সংযুক্ত করার কোড কি? ওয়েব পেজে ছবি সংযুক্ত করার কোড হচ্ছে IMG তারপরে তোমাকে যে নাম বলবে সেটা। ধরো তোমাকে যদি বলে ফ্লাওয়ার, তাইলে হবে FLOWER ফ্লাওয়ার ডট জেপিজি। ঠিক আছে, এই শেষ। তাইলে এই যে IMG ফ্লাওয়ার ডট জেপিজি তোমাকে ছবির নাম বলে দিবে আর কি প্রশ্নের মধ্যে, যে কোন ছবি সংযুক্ত করবে। আমি আনুমানিক একটা লিখলাম। তাহলে এই যে দেখো, এই ট্যাগের কিন্তু শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। এই যে আইএমজি ট্যাগ, এই আইএমজি ট্যাগ এটার কিন্তু শুরু আছে কিন্তু শেষ নেই। তো ঠিক একইভাবে এখানে বলছে যে সারিকায় এক ওয়েব পেজের মানে একটা ছবি সংযুক্ত করলো। তাইলে নিচের কোন ট্যাগের সাথে সারিকার তৈরিকৃত ট্যাগের মিল আছে? ব্রেক ট্যাগের সাথে। ইমেজ ট্যাগের ইমেজ ট্যাগের যেমন দেখো শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, ঠিক তদ্রুপভাবে এই যে ব্রেক ট্যাগ আছে, বিআর ট্যাগ, এই বিআর ট্যাগেরও কিন্তু শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ঠিক আছে, তাইলে এই খ হচ্ছে উত্তর, এই খ। বিআর মানে হচ্ছে ব্রেক। ঠিক আছে, এই যে এখানে এটা লিখে দিছে। তারপরে 8 নম্বরে আসি আমরা। নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন উইন্ডোতে সরি নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে, মানে ধরো সেটা হচ্ছে তোমরা যারা কম্পিউটার ব্যবহার করো তারা বুঝবা। এখানে ধরো এই হচ্ছে একটা ব্রাউজারের মধ্যে এখানে প্লাস সাইন দেয়া থাকে, প্লাস সাইন। এখানে যদি প্লাস সাইনে ক্লিক করো তাহলে এখানে আরেকটা ট্যাব খুলবে। ঠিক আছে, এখানে ধরো তুমি ইউটিউব দেখতেছো, চাচ্ছ তুমি ফেসবুক দেখতে, তাইলে এই প্লাস সাইনের মধ্যে যদি ক্লিক করো তাইলে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখানে ধরো তুমি ফেসবুক ব্যবহার করতে পারতেছো। ঠিক আছে, তো সেটার জন্য আসলে এইটাই বলে যে কোনটাতে ছিলাম যে হ্যাঁ, নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট। তাইলে এই যে তুমি নতুন একটা পেজ খুললা, নতুন একটা ট্যাব খুললা, এটা থেকে এটা খুললা, এটার জন্য টার্গেট ব্যবহার করা লাগে। টার্গেট, যে নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। এই যে খ হচ্ছে টার্গেট। নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে যেটা ব্যবহার করা লাগে সেটা হচ্ছে টার্গেট। এটা মনে রেখে দিবা, নতুন কোন উইন্ডোতে ওপেন করতে গেলে টার্গেট ব্যবহার করা লাগে ওয়েব পেজ ওপেন করতে। আচ্ছা, তারপরে 9 নম্বরে আসি। 9 নম্বরে বলছে
যে বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না। বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না। ঠিক আছে, এটা আমি একটু লিখে বুঝিয়ে দেই। এই যে দেখো, আমি যেভাবে লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি, তুমি যদি বই থেকে পড়তা তাইলে কিন্তু মুখস্থ করে ফেলতা। আর এখন বই থেকে পড়া থেকে ভিডিওটা দেখা কিন্তু শ্রেয়, তুমি বুঝতেও পারতেছো, শিখতেও পারতেছো। 3-4 বার দেখে ফেলবা, আবার পরীক্ষার আগেও 2-1 বার দেখে যাবা, তাইলে দেখবা যে একদম সহজে পরীক্ষায় লিখতে পারবা, মানে এমসিকিউ আনসার করতে পারবা। বর্ডার আসলে কখন ব্যবহার করি আমরা? বর্ডার টেবিল ট্যাগের মধ্যে ব্যবহার করি। তো দেখো, আমরা এইচটিএমএল এর যে অঙ্কগুলো, এটার মধ্যে লিখি না যে TABLE টেবিল বর্ডার সমান 1, এইটা লিখি না সব সময়, টেবিল বর্ডার সমান 1, তারপরে TR দিয়ে করি, তার ভিতর TD দিয়ে ম্যাথ করি, এইরকম এরকমই তো করি। তারপরে আবার টিআর বন্ধ করে দেই। ঠিক আছে, তো এই যে বর্ডার 1, মানে এই যে দাগগুলা দেই আমরা, এই যে দাগগুলা দেই, এই দাগগুলাকে বর্ডার বলে। ঠিক আছে, এই দাগগুলাকে কি বলে? বর্ডার বলে। তো বর্ডার 1 মানে এই দাগ, এই দাগগুলার গাঢ়ত্বটাকে বোঝায়। তো বর্ডার যদি তুমি 0 দাও তাইলে কিন্তু কোনো বর্ডার আসবে না। বর্ডার কি দাও? বর্ডার যদি এখানে তুমি 0 দাও তাইলে কি আসবে না? কোনো দাগ আসবে না। তো এটাই বলছে যে বর্ডার অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না। মানে এই যে দাগগুলা, এই দাগগুলাকে বর্ডার বলে, এগুলো প্রদর্শিত হবে না। কি লিখলে হবে না? বর্ডার সমান 0 লিখলে। ঠিক আছে, বর্ডার সমান কি লিখলে? এই যে গ নাম্বার হচ্ছে উত্তর। বর্ডার সমান 0 লিখলে কি হবে না? বর্ডার প্রদর্শিত হবে না। এই যে বর্ডার সমান যদি আমরা এখানে 0 লিখি, 1 না লিখে যদি 0 লিখি, তাইলে এগুলা কোনো দাগ প্রদর্শিত হবে না। এইটা হচ্ছে উত্তর। তারপরে দেখো, এখানে বলছে একটা উদ্দীপক বলছে যে মিমি ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল শিখছে। বর্তমানে সে আমি একবার পড়ি। মিমি ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল শিখছে। বর্তমানে সে ওয়েব পেজ ও হাইপারলিংক কিভাবে ব্যবহার করে তা শিখছে। মিমি কোন ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করতে পারবে? অবশ্যই এ ট্যাগ। খ নাম্বার, এ মানে অ্যাঙ্কর ট্যাগ। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে হাইপারলিংক অর্থাৎ লিংক স্থাপন করার জন্য এ ট্যাগ ব্যবহার করা হয়। এ ট্যাগের পূর্ণরূপ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটা। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তীটাতে আসি, 11 নাম্বার। এখানে যেটা বলছে, মিমি হাইপারলিংক ব্যবহার করে ওয়েব পেজ কি করবে? অবশ্যই সমৃদ্ধ করতে পারবে। মানে হাইপারলিংক মানে হচ্ছে লিংক। যেমন ফেসবুকে বিভিন্ন লিংক আছে, লিংকের মধ্যে ক্লিক করলে তোমাকে ইউটিউবের যদি কোনো লিংক থাকে, তাইলে লিংকের মধ্যে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে। তাইলে এটা আরো সমৃদ্ধ হলো, এটা আরো মানে ইন্টারেক্টিভ হয়ে গেল, যে ফেসবুক থেকে তুমি ইউটিউবে যেতে চাচ্ছ। বিশেষ করে বিভিন্ন সংবাদপত্রে, ঠিক আছে, সংবাদপত্রের মধ্যে যদি ধরো খেলার খবরের মধ্যে যদি তুমি ক্লিক করো, তাইলে তুমি অন্য একটা নিউজ পেপারে নিয়ে যাচ্ছে তোমাকে। তাইলে তার মানে কি? সমৃদ্ধ করতে পারবে। তারপরে তথ্যবহুল, এটাকে মানে ফেসবুকে অনেক সময় সব তথ্য লিখে বা ভিডিও আপলোড করে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে ওই লিঙ্কটা দিয়ে দিলে মানুষ আরো ওইখানে গিয়ে ভিডিওটা দেখে আরো ভালো করে বুঝতে পারে কোনো কিছু। তাইলে সমৃদ্ধ করতে পারবে, হাইপারলিংক করে ওয়েব পেজ সমৃদ্ধ করতে পারবে। তারপরে কি করতে পারবে? তথ্যবহুল করতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর 1 এবং 2। এখন 11টা শেষ, এখন আমরা পরবর্তী পৃষ্ঠার গুলা দেখি। হ্যাঁ, এইটা দেখো যে ওয়েবসাইট নিয়ে প্রথম কে চিন্তা ভাবনা করেন। ঠিক আছে, ওয়েবসাইট নিয়ে প্রথমে চিন্তা ভাবনা করেছেন টিম বার্নার্স-লি। তোমরা 4র্থ অধ্যায়ের শুরুর দিকে দেখবা যে উনার ছবি দেয়া আছে। ঠিক আছে, তার 4র্থ অধ্যায় তো হচ্ছেই ওয়েবসাইট নিয়ে, সুতরাং উনি হচ্ছে উত্তর। এটা মুখস্থ করার বিষয় যে ওয়েবসাইট নিয়ে প্রথমে কে চিন্তা ভাবনা শুরু করেন? টিম বার্নার্স-লি। ঠিক আছে, আর এই যে এগুলো একটু মুখস্থ করে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিমর্গানের উপাদ্যের উদ্ভাবক। তারপর টিম বার্নার্স-লি ওয়েবসাইট নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেছেন। আর লেডি এডা অগাস্টা হচ্ছে প্রোগ্রামিং এর জনক।
প্রোগ্রামিং এর প্রথম মহিলা প্রোগ্রামার কে? এটা অনেক জায়গায় এমসিকিউও আসে, বোর্ড পরীক্ষায়, আবার অনেক জায়গায় ভাইভাতেও আসে। প্রথম মহিলা প্রোগ্রামার কে? এডা অগাস্টা। ঠিক আছে, এটা 12 নাম্বার দেখলাম আমরা। তারপরে 13 নাম্বার দেখো, W3C ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়? 1989 সালে। এটা ক নাম্বার হচ্ছে উত্তর। এটা মুখস্থ করার বিষয়, এটা তোমরা মুখস্থ করবা এরকম। 1989 সালে। আচ্ছা, তারপরে 14 নাম্বার যেটা বলছে যে আইএসপি এর পূর্ণরূপ কি? আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই যে ঘ নাম্বার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অনেকগুলো আছে কিন্তু ইন্টারনেট সার্ভার প্রোভাইডার। তো নামটা মনে রাখবা যে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, তারপরে 15 নাম্বার, ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম হলো হাইপারটেক্সট। ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম হাইপারটেক্সট। কারণ এখানে যে একটা মনে রাখবা যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে কোনো তথ্য যখন আমরা পাঠাই তখন সেটা এই যে একটা প্রোটোকল, একটা নিয়ম নীতির মধ্যে, তুমি ধরো তোমার মোবাইল থেকে একটা ইমেইল করলা তোমার বন্ধুর মোবাইলে, তো ইমেইল করলা বা তথ্য পাঠালা, এটা একটা নিয়ম নীতির মধ্যে যাবে যাতে কোনো তথ্য চুরি না হয়ে যায়, কোনো তথ্য মিসিং না পড়ে। তো এই যে নিয়ম নীতি, এটা কোথায় আছে? এইচটিটিপি অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা এটার মধ্যে আছে। এটার প্রথম যে শব্দটা হাইপার টেক্সট, এইটাই ব্যবহৃত হবে, যে পাঠানোর জন্য হাইপার টেক্সট ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে দেখো 16 নাম্বারে বলছে যে ওয়েব পেজ কি? ওয়েব পেজ কি? একটা ওয়েব ডকুমেন্ট। ওয়েব পেজ হচ্ছে কি? একটা ডকুমেন্ট। ওয়েবসাইটের ওয়েব ডকুমেন্ট মানে লিখিত ডকুমেন্ট না, এটা ইন্টারনেটে পাওয়া যায়, আর ইন্টারনেটে যেগুলো পাওয়া যায় সেটার নামের শুরুতে ওয়েব থাকে। ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব ডকুমেন্ট। ঠিক আছে, ওয়েব পেজ হচ্ছে এই ইন্টারনেটের একটা ডকুমেন্ট যেখানে অনেক তথ্য সংরক্ষিত থাকে। ঠিক আছে, আচ্ছা 17তে আসি, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার কোনটা? অপেরা, আমরা জানি। গুগল হচ্ছে একটা মানে গুগল ক্রোম, তারপরে অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, এগুলা হচ্ছে ব্রাউজার। এগুলা কি? অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এগুলা হচ্ছে ব্রাউজার। আর শুধু গুগল যেটা, এটা সার্চ ইঞ্জিন। তারপরে ভাইবার, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপরে অপেরা, এটা তো আর ব্রাউজার, সেটা বললাম। ইমো, এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে পড়ে। আচ্ছা, যাই হোক, ব্রাউজার যা দিয়ে আমরা কোনো তথ্য যেখানে লিখে সার্চ দেই সেটাই হচ্ছে ব্রাউজার। যেমন ক্রোম, অপেরা, এগুলোর মধ্যে তথ্য লিখে সার্চ দেই। ঠিক আছে, এই হচ্ছে ব্রাউজার। যার মধ্যে আমরা ইন্টারনেট ব্যবহার করি সেটাই হচ্ছে ব্রাউজার। অপেরার মধ্যে গিয়ে ইন্টারনেট ব্যবহার করি আমরা। আচ্ছা, কোনটি ওয়েব ব্রাউজার? এখানে আবার বলছে ফায়ারফক্স হবে। যেমন মজিলা ফায়ারফক্স, যেটা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারো, তাইলে এটা পাবা যে ফায়ারফক্স, এটা সম্পূর্ণ নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স। ঠিক আছে, আর এগুলা হচ্ছে অন্যগুলা, এগুলা ব্রাউজার না। ঠিক আছে, আচ্ছা তথ্য বিজ্ঞা দেয়া আছে। তারপরে যেটা 19 নাম্বার, এটা দেখো অনেকবার বোর্ডে আসছে। ওয়েবসাইট ওয়েবসাইটের একক ঠিকানা। ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। ঠিক আছে, ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাইলে ইউআরএল মানে কি? ধরো তুমি একটা আহ উম, তুমি একটা ইউটিউবের গান ডাউনলোড করবা। ঠিক আছে, তোমার গ্যালারিতে নিয়ে আসবা। তাইলে এটার যে লিংক, সেই লিংকটা কপি করে তুমি ডাউনলোডারের মধ্যে দিবা না, ইউটিউব ডাউনলোডার যেখানে থেকে তুমি তথ্য মানে এই ভিডিওটা ডাউনলোড করবা, ওই যে লিংক, সেটাই হচ্ছে ইউআরএল। যে লিংকের মধ্যে গিয়ে তুমি ডাউনলোড করবা, লিংকটা ওই যে পেস্ট করবা, সেটাই হচ্ছে ইউআরএল। বা তুমি কেউ যদি বলে তোমাকে যে তোর ফেসবুকের লিংকটা দে আমাকে, তাইলে প্রোফাইল থেকে গিয়ে ফেসবুকের লিংকটা কপি করে দিয়ে দিবা না? তাইলে এটাই হচ্ছে একক ঠিকানা, ইউআরএল। ইউআরএল হচ্ছে একক ঠিকানা। ঠিক আছে, ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস, এটাকে অ্যাড্রেসও বলা হয়। যেমন ঠিকানা কি, এটা আমরা তো বলছিলাম ওয়েব পেজের ঠিকানা। এই ঠিকানার ইংরেজি কি? তো অ্যাড্রেস বলে। এই ঠিকানার ইংরেজি রূপ কি? অ্যাড্রেস। এই হচ্ছে বিষয়। তো পরবর্তী দেখি আমরা, পরবর্তী 21 নাম্বারটা দেখি।
21 নাম্বার, এখানে কি বলছে যে ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? এটাও ইউআরএল। ওয়েব পেজের অ্যাড্রেস, এই যে ঘুরে ঘুরে বারবারই একই জিনিস বলতেছে, এটা তিনটা প্রশ্ন করতেছে বারবারই। এটা ঠিকানা, ঠিকানাকে ইংরেজিতে বলে কি বলে? অ্যাড্রেস বলে। এই যে উত্তর দেখো, উত্তর হচ্ছে অ্যাড্রেস। আবার এইখানেও আবার সেম প্রশ্ন করেছে, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ পায়? ডোমেইন নেম। ডোমেইন নেম বলতে তুমি যদি আহ, কাউকে ধরো, কেউ তোমাকে বললো যে তোমার যে তোর ফেসবুকের লিঙ্কটা আমাকে দে, তাইলে তুমি যে প্রোফাইল থেকে তোমার লিঙ্কটা কপি করে তোমার বন্ধুকে দিবা, তো তোমার বন্ধু ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তোমার ফেসবুকে চলে যাবে না সে? তাইলে এই যে ফেসবুক লেখাটা, এটাই হচ্ছে ডোমেইন। এই ফেসবুক যে লেখাটা, এই লেখাটা কি? এই লেখাটা হচ্ছে ডোমেইন। ধরো আমি লিখলাম যে, এখানে লিখলাম যে www.facebook.com, তাহলে এইটাই হচ্ছে ডোমেইন। ঠিক ঠিক আছে, এইটা কি? ডোমেইন। তো তো তুমি যখন লিংক কপি করে দিবা, তাইলে সে যদি মানে লিংকে ক্লিক করে, তাইলে তো ফেসবুকে চলে যাবে। তো এইটাই বলছে এখানে যে কোথায় ছিলাম, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ পায়? এই ডোমেইন, ফেসবুক যে ডোমেইনটার কথা বলছিলাম, সেই ডোমেইনটা কি 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 পায়? প্রকাশ পায়। ডোমেইন নেম, খ নাম্বার। তারপরে ইউআরএল এর দ্বিতীয় অংশের নাম কি? ইউআরএল এর আহ, সেটা, আচ্ছা, যেটাতে ছিলাম যে ইউআরএল এর দ্বিতীয় অংশের নাম কি? তাহলে দ্বিতীয় অংশের নাম সেটা জানার জন্য এটা তোমরা একটু কি বলে, এটা একটু লিখে রাখবা, বা ভিডিওতে তো আছেই, এটা একটু মুখস্থ রাখবা যে প্রোটোকল প্লাস ডোমেইন নেম, ডোমেইন নেমকে আবার হোস্ট নেমও বলে। ঠিক আছে, প্রোটোকল প্লাস ডোমেইন নেম প্লাস পাথ সমান হচ্ছে ইউআরএল। ইউআরএল তিনটা অংশের সমন্বয়ে গঠিত হয়, প্রোটোকল, ডোমেইন নেম এবং পাথ, এই তিনটা অংশের সমন্বয়ে ইউআরএল গঠিত হয়। তাইলে ইউআরএল এর প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, দ্বিতীয় অংশ হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেমকে আবার হোস্ট নেমও বলে, আর তৃতীয় অংশ হচ্ছে পাথ। ইউআরএল এর প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, দ্বিতীয় অংশ হোস্ট নেম বা ডোমেইন নেম, আর তৃতীয় অংশ পাথ। ঠিক আছে, এখন দেখো, এখন যেটা বলছে যে ইউআরএল এর দ্বিতীয় অংশের নাম কি? দ্বিতীয় অংশের নাম কি? হোস্ট নেম। এই যে দেখো, ইউআরএল এর দ্বিতীয় অংশ ডোমেইন নেম বা হোস্ট নেম বলে এই দ্বিতীয় অংশটাকে। তাহলে ইউআরএল এর দ্বিতীয় অংশের নাম কি? হোস্ট নেম। আর ইউআরএল এর প্রথম অংশের নাম কি? প্রথম অংশের নাম হচ্ছে প্রোটোকল। এই যে আমি লিখছিলাম, এই যে প্রথম অংশ প্রোটোকল, দ্বিতীয় অংশ হোস্ট নেম, তৃতীয় অংশ পাথ। প্রথম অংশ কি? এই যে প্রথম অংশ হচ্ছে প্রোটোকল। তাহলে ইউআরএল এর প্রথম অংশের নাম কি? প্রোটোকল। ঠিক আছে, 25 নম্বরে আসি। ওয়েব পেজ আপলোড করার জন্য প্রয়োজন কোনটি? এফটিপি। এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই যে আপলোড করা মানে ধরো তুমি একটা কি করলা, তোমার ছবি তুললা, ছবি তুললে এটাকে যদি ফেসবুকে পোস্ট করতে চাও, তাইলে এই পোস্ট করা মানে হচ্ছে আপলোড করা। ঠিক আছে, বা তুমি একটা ভিডিও তুমি ফেসবুকে আপলোড, তুমি ধরো একটা কি করলা, ডান্স পারফর্ম করলা, তো একটা অনুষ্ঠানে ডান্স পারফর্ম করলা, এটাকে আপলোড করবা ফেসবুকে, তাইলে আপলোড করা মানে কি? ট্রান্সফার করা। তাইলে এই আপলোড করা বা ট্রান্সফার করা, এই নামের সাথে কিন্তু এই নামটা মিল আছে। এটার পূর্ণরূপ যদি জানো তাইলে কিন্তু পারবা যে ওয়েব পেজে আপলোড করার জন্য প্রয়োজন কোনটি? এফটিপি সফটওয়্যার। এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাইলে ট্রান্সফারের সাথে আপলোড করার একটা সম্পর্ক আছে না, এইভাবে মনে রাখলা। ঠিক আছে, তারপরে যেটা তারপরে যেটা 26 নাম্বার দেখো, 26 নাম্বার হচ্ছে এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এটা তো আর পারবা, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওই যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই হচ্ছে এটা। সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান হয় কোনটির মাধ্যমে? এইচটিটিপি।
এই যে ডেটা আদান, এই যে কি বলছে, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটার মধ্যে ডেটা আদান প্রদানের সাথে কোনটা যায়? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার শব্দটা আছে না আদান প্রদানের সাথে? তুমি কাউকে কোনো কিছু পাঠাতে চাইলে বা তোমার কাছে কিছু আসতে চাইলে ট্রান্সফার করা লাগবে। তো এইচটিটিপি শব্দের মধ্যে এই ট্রান্সফার শব্দটা আছে না, যে এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো আদান প্রদান মানে ট্রান্সফার করা, ঠিক আছে, এইরকম মনে রাখবা, ঠিক আছে। এই হচ্ছে ঘ নাম্বার হচ্ছে উত্তর। তারপরে এখানে লিখছে যে কোনটি এইচটিটিপি এর কাজ নয়? এইচটিটিপি এর কাজ নয় কোনটা? ট্রান্সমিশন সম্পূর্ণ হলে ট্রান্সমিশন বন্ধ করে দেয়া। ট্রান্সমিশন সম্পূর্ণ হলে ট্রান্সমিশন বন্ধ করা, এটা তার কাজ না। তার কাজ হচ্ছে শুধু পাঠিয়ে দেয়া, এরপর আর সে কোনো কিছু জানে না, ঠিক আছে। তারপরে এইচটিটিপিএস, এখানে এস মানে কি? সিকিউর। এস মানে হচ্ছে সিকিউর। ঘ নাম্বার, এই যে সিকিউর, দেখো সিকিউর মানে নিরাপত্তা করা। মানে হচ্ছে তুমি যে তথ্যটা পাঠাচ্ছ, সেই তথ্যটা যাতে অর্ধেক না যায় বা তথ্যটা যাতে চুরি না হয়ে যায়, এটা যাতে স্বয়ংসম্পূর্ণভাবে এবং ভালোভাবে যায়, সেজন্য এটাকে সিকিউর করা। এস মানে হচ্ছে কি? সিকিউর করা। তো এইচটিটিপিএস এর এস মানে হচ্ছে সিকিউর, নিরাপত্তা। তারপরে দেখো 30 নাম্বার যেটা, ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য প্রোটোকল কোনটি? এই যে এইচটিটিপি প্রোটোকল মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই যে প্রোটোকলের সাথে প্রোটোকল মিল আছে। ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য মানে ওয়েব পেজের শুরুর দিকে, ইন্টারনেটের লিংকের শুরুর দিকে দেখবা এইচটিটিপি লেখা আছে, ওইটা এইভাবে মনে রাখবা যে ব্রাউজিং এর জন্য এটা থাকে আর কি, প্রত্যেক পেজে এইচটিটিপি লিংকের মধ্যে, পেজের যে ইউআরএল সেটার মধ্যে শুরুতে এইচটিটিপি থাকে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলা হয়? প্রোটোকল। প্রোটোকল মানে নিয়ম নীতি। কম্পিউটার নেটওয়ার্ক ডেটা গ্রহণ ও প্রদান, এই যে তুমি যদি ডাটা তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে কোনো ডাটা আসে বা তুমি কোনো ডাটা পাঠাও, তাহলে এটা বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। যে মাঝখানে যাতে কোনো ডাটা চুরি না হয়, মাঝখানে যাতে মিসিং না হয়, এটা যাতে সঠিকভাবে নির্দিষ্ট সময়ে তোমার কাছে যাতে আসে, তাহলে এটা কিছু নিয়ম নীতি আছে এটার, আর এই নিয়ম নীতিটাকে প্রোটোকল বলা হয়, ঠিক আছে। কম্পিউটারে ডেটা আদান প্রদানের নিয়মকে কি বলা হয়? প্রোটোকল, ঠিক আছে। আর আজকের ক্লাসের সর্বশেষ এবং লাস্ট এমসিকিউ যেটা, যেটা নিয়ে আজকে যে যেটা পড়ানোর পর আজকে শেষ করব, আধা ঘন্টা হয়ে গেছে, প্রায় 32 মিনিট হয়ে গেছে। আহ এখানে বলছে যে উপরের চিত্রটির প্রথম অংশ কি বলে? এই যে প্রথম অংশকে কি বলে? প্রোটোকল। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি মানে কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। পির মধ্যেই তো প্রোটোকল আছে, সুতরাং এই প্রোটোকলই হবে উত্তর, ঠিক আছে। তো এর মধ্যেই আজকে আমরা শেষ করলাম, 32 মিনিট হয়ে গেছে। আর 32 মিনিটে আমরা প্রায় 32টা এমসিকিউ শেষ, মানে বুঝানোর সাথে শেষ করলাম, ঠিক আছে। তো এইভাবে করে মোটামুটি আমরা 300-400 মতো এমসিকিউ শেষ করব, যেগুলা যদি তোমরা শেষ করো আমার সাথে সাথে, যদি এগুলো তোমরা শেষ করো, তাহলে দেখবা যে তোমাদের কলেজের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা সবকিছুতেই কমন পাবা। আর তোমরা যদি জাস্ট মুখস্থ করে ফেলো, তাইলে কিন্তু তোমরা মানে মুখস্থ করবা, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম গুলা তোমরা ভুলে যাবা। কিন্তু এই ভিডিওটা যদি দেখো কন্টিনিউ, তাইলে কিন্তু তোমরা বুঝতেও পারলা, শিখতেও পারলা। আর 2-3 বার যদি দেখো ভিডিওটা, তাইলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, আর বই পড়ে মুখস্থ করার প্রয়োজন নাই, লিখারও প্রয়োজন নাই, ঠিক আছে। পরীক্ষার সময় একবার দেখে নিবা, ঠিক আছে, তাহলেই দেখবা শিখা হয়ে গেছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমি যে এত কষ্ট করে ভিডিওগুলা করি, তোমরা তোমরা যদি বুঝো, তাইলে কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করাটা মানে পরিপূর্ণতা পায়। আর তোমরা আমাদেরকে যদি ইন্সপায়ার না করো, তাইলে কিন্তু ভিডিওটা আমরা তৈরি করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। সেজন্য তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, না হলে কিন্তু আমরা ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের প্রতি বলার। আর আগামী ক্লাসে আমরা আরো 32টা বা এইরকম 30-40টার মতো আরো কিছু এমসিকিউ সমাধান করব। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই।